গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার ছোট্ট বাচ্চাটা অনেকগুলো সবজি নিয়ে বসে গেছে। বেগুন, শিম, ওলকপি। ওর জন্য এতগুলো সবজি কে নিয়ে আসলো সেটা তোমাদেরকে দেখাবো। ও খুব খুশি, এতগুলো সবজি নিয়ে ও সকাল সকাল বসে গেছে। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে এসেছেন আমার বাবা। বাবা অনেক দূর থেকে এই সবজিগুলো বয়ে আমার জন্য নিয়ে এসেছেন। আর সবজিগুলো আমি ব্যাগ থেকে ঢালা মাত্র আমার ছেলে নিয়ে বসে গেছে, খুব খুশিও। এদিকে আমার বাবাকে আমি একটু পায়েস খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। তো বাবা হঠাৎ করে এসেছে, যার জন্য আমি একটু রান্না করবো বাবার জন্য। তো রান্না করতে করতে আমার বাবার গল্পটা তোমাদের সঙ্গে বলিনি। তো বাবা আমাকে বলে আসেনি, যার জন্য আমি হঠাৎ করে কী রান্না করবো, তো ফ্রিজে কিছু মাছ ছিল, তো সেইগুলোই বার করে বাবার জন্য রান্না করছে। কথা বলতে কি, উনি আমার নিজের বাবা নন, আমার বাবা মারা গেছেন 15 বছর আগে। আর এই মানুষটার সাথে আমার পরিচয় 10 বছরের। উনি আমাকে মেয়ে বলেই ডাকেন, আর নিজের মেয়ের মতোই ভালোবাসেন। 6 কিলোমিটার পথ পায়ে হেঁটে উনি আমার বাড়িতে আসেন। আর উনি যখনই আমার বাড়িতে আসেন তখনই উনি আমার জন্য অনেক সবজি নিয়ে আসেন। এগুলো কিনে অথবা ওনার নিজের বাড়ি থেকে উনি নিয়ে আসেন না, এগুলো উনি অন্যের জমিতে সবজি তুলে দেন, আর সেটার বদলে যে সবজিগুলো উনি পান সেইগুলো উনি আমার জন্য নিয়ে আসেন। ওই জন্য এইগুলোর দাম না আমার কাছে লাখ টাকার থেকেও বেশি। কারণ এই সবজিগুলো হয়তো আমি বাজারে 100 টাকায় কিনতে পারবো, কিন্তু ওনার পরিশ্রম এবং ভালোবাসার মূল্যটা দেওয়ার সাধ্য আমার নেই। কারণ এই বয়সে উনি এই সবজিগুলো এই 6 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমার জন্য নিয়ে আসেন, শুধুমাত্র ভালোবাসা জানে। এবং আমি যথাসাধ্য চেষ্টা করি ওনাকে নিজের মেয়ের মতোই ভালোবাসার। কারণ যেহেতু উনি আমাকে মেয়ে বলে দেখেছেন এবং উনি বাবার কর্তব্যটাও পালন করেন, ওনার যথাসাধ্য ওনার যেটুকু সামর্থ্য সেইটুকু দিয়ে উনি নিয়ে মেয়ের বাড়িতে আসেন। ঠিক আছে, কখনো উনি খালি হাতে আমার বাড়িতে আসেন না। নানান রকমের সবজি, যেটা বলি আমি ছাদে আমার ছাদ বাগানে নতুন নতুন গাছ নিয়ে আসার জন্য, সব কিছু উনি কিন্তু আমার জন্য নিয়ে আসেন। তো উনি যখনই আমার বাড়িতে আসেন আমি ভীষণ খুশি হই, ভীষণ খুশি। আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারাও খুব খুশি হয়। আমার যেন মনে হয় যে আমার নিজের বাবা চলে এসেছেন। সত্যি আমার যে বাবা নেই, আর উনি যখন আমাকে মেয়ে বলে ডাকেন না, মনের মধ্যে এমন একটা শান্তি আমি ফিল করি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি কী হয় না, পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো রক্তের সম্পর্ক থেকে অনেক দামি হয় আমাদের কাছে। আর আমার এই বাবাটাও আমার কাছে তেমনই একটা মানুষ। আমি চাই চিরকাল যেন আমার এই বাবার সঙ্গে আমার এই সম্পর্কটা এমনই থাকে। ওনার সাথে রক্তের আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওনার মুখের দিকে তাকালেই যেন মনে হয় যে পূর্বজন্ম থেকে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। উনি এতটাই ভালো মানুষ। অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও আমার আশেপাশে সবাই আমাকে বলে যে বৃদ্ধ মানুষ সেই 6-7 কিলোমিটার পথ হেঁটে হেঁটে তোমার বাড়িতে আসে মাঠ দিয়ে, সত্যি তোমাকে খুব ভালোবাসে। তো আমি আমি সব সময় প্রার্থনা করি আমার এই বাবাটা যেন চিরকাল সুস্থ থাকে। তোমরা সবাই কমেন্ট করো যে আমার বাবা তোমাদের কেমন লাগলো। তো আমার বাবার জন্য আমি খুব মন দিয়ে রান্না করছি, ভোলা মাছের ঝাল করছি। তোমরা দেখো, ভোলা মাছের ঝাল প্রায় হয়ে এসছে রান্নাটা। উনি হঠাৎ করে এসছেন, তো আমি কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তো আমি রাত্রিরে একটু পায়েস বানিয়ে রেখেছিলাম, উনি আসার সঙ্গে সঙ্গে আমি পায়েস খেতে দিলাম, কিছুটা ফল খেতে দিলাম। তারপরে উনি আমার ছেলের সঙ্গে খেলা করছিলেন। আমি ওনাকে, উনি তো থাকবেন না, উনি বললেন উনি খুব ব্যস্ত, উনি চলে যাবেন, তবু ওনাকে আমি জোর করে বসিয়ে রেখে রান্না করছি। যে ওনাকে আমি খাইয়ে তারপর পাঠাবো। উনি বেশ কয়েকদিন পরেই আমার বাড়িতে এসেছেন, তো অনেক জোরদার করার পরেই উনি রাজি হলেন থাকার জন্য। বললেন আমি কিন্তু খেয়েই চলে যাব। তো আমি সেটাতেই রাজি হয়ে গেলাম এবং বাবার জন্য রান্না করেছি ভোলা মাছের ঝাল। দেখতেই পাচ্ছ রেসিপিটা, তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর রান্না করেছিলাম বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে পাতলা একটা ঝোল, স্যালাড ছিল, টক দই ছিল, সঙ্গে মাছ ভাজা ছিল। এইগুলো খাইয়ে দাবিয়ে আমার বাবাকে বিদায় করে দিলাম। আমার বাবা চলে গেল। বাবা চলে যাবার পর আমরা খাওয়া দাওয়া সেরে আমার ছোট ছেলেটাকে খাইয়ে, সবাইকে খাইয়ে দিয়ে আমি বিকালবেলা চলে এসেছি ছাদে গাছে জল দেওয়ার জন্য।
কারণ বেশ গরম পড়ে যাচ্ছে, ঠান্ডা অতটা নেই। এখন সকাল বিকেল দুবারই গাছে জল দিতে হয়। গাছে জল না দিলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। যেহেতু টবের গাছ তো অল্প মাটি, ওই জন্য দুবারই জল দিতে হয়। যারা মাটিতে গাছ লাগান এদের কোনো সমস্যা হয় না, কারণ একবার জল দিলেই হয়ে যায়। কখনো কখনো 2-3 দিন পর পর জল দিলে অসুবিধা হয় না। ওই জন্য আমি চলে আসলাম ছাদে। আমার এই ছাদের যে লাউ গাছটা হয়েছে, ওটা কিন্তু আমার এই বৃদ্ধ বাবাই একজনের কাছ থেকে চেয়ে আমাকে এনে দিয়েছিলেন লাউ গাছগুলো। ছোট দুটো লাউয়ের চারা, কিছুটা দানা উনি এনে দিয়েছিলেন, সেগুলো আমি বসিয়েছিলাম। এই যে পটল গাছগুলোর ডাল কেটে কেটে আমি বসিয়েছি, আগের দিনের যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমার পটল গাছের সব ছোট ছোট চারা এসছে, তো আমার বাবাই কিন্তু এই চারাগুলো এনে দিয়েছিল আমাকে, মানে পটলের গাছগুলো যেগুলো আমি কেটে কেটে বসিয়েছি, এগুলো এনে দিয়েছিল। তো বাবা আমাকে এই চাষবাসের কাজে অনেক হেল্প করেন, অনেক চারা বীজ উনি সংগ্রহ করে এনে দেন। সত্যি মানুষটাকে আমি যতই ধন্যবাদ জানাই ততই যেন আমার কাছে কম মনে হয়। যাই হোক, এইদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ চোখ গেল আমার আমড়া গাছের দিকে। আমার তো মাথায় হাতই পড়ে গেল আমার আমড়া গাছটাকে দেখে। তোমরা সবাই জানো শীতকালে আমড়া গাছে কোনো পাতা থাকে না, শুধু ফলই থাকে। কিন্তু আমি কাল সকালে যখন ছাদে এসেছি তখন দেখলাম আমার আমড়া গাছে অনেকগুলো আমড়া ঝুলছে। কিন্তু এখন আমি এসে দেখি পুরো গাছটাই ফাঁকা, কোনো আমড়া নেই। আমি তো ভেবেই পাচ্ছি না কী হলো। ছোট গাছটাতে অনেক আমড়া ধরেছিল, কিছুটা আমড়া তুলে আমি চাটনি বানিয়ে খেয়েছিলাম, আর কিছুটা ছিল ছোট ছোট, সেগুলো বড় হওয়ার জন্য গাছে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে এইভাবে গাছ থেকে সব আমড়াগুলো উধাও হয়ে যাবে আমি তো ভাবিনি। ওই জন্য আমি খুঁজে দেখছিলাম আমড়াগুলো কোথায় পড়লো, কী হলো। তারপরে আমি দেখতে পেলাম একটা ড্রাগনের টবের গোড়ায় আমড়াগুলো সব জড়ো করে রাখা আছে। ব্যাস, আমার আর ভাবতে অসুবিধা নেই এটা কে করেছে। আমার এই ছোট্ট ছেলেটা যখনই ছাদে আসে তখন কিছু না কিছু ও করবেই, হয় গাছের পাতা, ফুল। তো বাই বাই সবাইকে।